সংস্কৃতি বা আমাদের বিশ্বাস আস্থা কিভাবে জলাভূমি সংরক্ষণ করে এটা খুঁজতে গিয়ে আমি প্রথম ভূতের মুখোমুখি হই। মেচুভূত খুব আমাদের, একদম বাঙালি। মেচুভূতের খাবার হচ্ছে মাছ। মামদুভূত আপনাকে ভর দুপুরেও ধরতে পারে, ভূত ঘাড় ভেঙে দেয়। পেতনি শেওড়া গাছে থাকে, পেতনি আরও তো অন্য গাছে থাকতে পারতো, তাহলে শেওড়া গাছে কেন থাকে? ভূত নিয়ে সিনেমাও হচ্ছে না। একদম একদম ভূতকে যখন খুঁজতে যাচ্ছিলাম তখন ভূত দেখিনি। শুধু ভূতের অস্তিত্বের কারণেই হাওড় অঞ্চলে আমরা এখনো পাচ্ছি, বৃষ্টির উপরে জায়গা পেয়েছি। একটা না একটা সময় মেচুভূত ছিল বলে মানুষ বিশ্বাস করতো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আপনাদের জানিয়ে রাখি যে নিশ্চয়ই ভূতের গল্প শুনতে আপনাদের ভালো লাগে। এই ভূতের গল্প এবং ভূত বিষয়টি আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, তার একটা উপযোগিতা আছে কিন্তু প্রকৃতিতে, সমাজে এবং ডেফিনেটলি সংস্কৃতিতে বিভিন্নভাবে ভূতের উপস্থিতি আছে। বিভিন্ন গাছে ভূত থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যিনি আমাদের আজকে এই গল্প শোনাবেন, ভূতের গল্প, তিনি আমাদের জানিয়েছেন যে নির্দিষ্ট গাছে ভূত থাকে, মানে সব গাছে ভূত থাকে না। তো সেই গল্প আমরা শুনবো। আমাদের সঙ্গে আছেন তাপস রঞ্জন চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দাদা। তাপস রঞ্জন চক্রবর্তীর অনেক পরিচয়। তিনি মূলত প্রকৃতি বিশারদ বলবো নাকি দাদা আপনাকে? যেভাবে বলেন, আমি প্রকৃতি ভালো লাগে, প্রকৃতিকে প্রকৃতির মানুষ। সংস্কৃতি কিভাবে প্রকৃতি রক্ষা করে, পরিবেশ রক্ষা করে, সেই বিষয়টাতে আসলে উনি ভীষণ রকমের আগ্রহী এবং বিশেষজ্ঞও বলতে পারেন। আমি তার সঙ্গে অনেক কথা বলে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমরা আসলে এখন শুনবো দাদা, যেটা আমি বললাম আর কি, যে ভূত, এবং আপনার কাছেই আমি শুনেছি যে ভূত আসলে প্রকৃতি, পরিবেশ এইসব রক্ষা করার জন্যই এই ভূতের কনসেপ্ট বা ভূত বিষয়টার আসলে এক ধরনের কি বলবো যে আবির্ভাব হয়েছে আর কি। মানে মুদ্রাভাবে এই কথাটা আমাদের একটু বুঝায় বলেন। আমাদের পরিবেশের এমন একটা জায়গায় ভূত থাকছে যেখানে আরও অনেক প্রাণী বেঁচে আছে, আচ্ছা, আরও অনেক উদ্ভিদ আছে। তো ভূত আসলে একটা ভয় থেকে মানুষ আসছে। এটার অনেকগুলো ধর্মীয় বিশ্লেষণ আছে যে কীভাবে এসছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লাগে বা যে বিষয়টা নিয়ে আমি ভাবছি এখন, এবং ভাবছি আসলে একটু বেশি করেই ভাবছি যাতে করে এই বিষয়টাকে প্রপারলি ডকুমেন্টেড করা যায়, যে ভূত আমাদের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করছে। সেটাই জানতে চাচ্ছি আর কি। বিষয়টার শুরুটা দাদাকে বলি, যে আপনি তো জানেন যে আমি জলাভূমি নিয়ে আমার কাজ ভালো লাগে, হ্যাঁ, এবং জলাভূমি, বিভিন্ন ধরনের জলাভূমি আমাদের দেশে আছে, এর সংরক্ষণ নিয়ে আমি কিছু কাজ করছি। সংস্কৃতি বা আমাদের বিশ্বাস আস্থা কিভাবে জলাভূমি সংরক্ষণ করে এটা খুঁজতে গিয়ে আমি প্রথম ভূতের মুখোমুখি হই। আচ্ছা। তো ভূতের মুখোমুখি বলতে আমি খুঁজতে গেলাম যে আসলে কিভাবে আমাদের মেচুভূত আসলো, মাছের সঙ্গে মিল করে। ওই মেচুভূতের অস্তিত্বটা খুঁজতে গিয়ে কয়েকটা জায়গায়, কয়েকটা জলাশয়ে আমি গিয়েছি, ঠিক মেচুভূতকে টার্গেট করে, যে যেখানে মেচুভূত ছিল। ওকে। সেই থেকেই আমার মনের মধ্যে আসে আর কি বিষয়টা। তো যেহেতু ভূত নিয়ে মানুষ অন্যভাবে পাবে, তো তারপর থেকেই আমি খুঁজছি আর কি যে কীভাবে ভূত কাজ করে। তো মেচুভূতের প্রসঙ্গটাতেই যদি আসি, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ভূত কিন্তু ইংরেজি কালচারেও আছে, জার্মান কালচারেও আছে, সব কালচারে আছে। কিন্তু আমাদের কালচারের ভূতটা, মেচুভূত খুব আমাদের বলতে একদম বাঙালি। একদম বাঙালি, হ্যাঁ। আচ্ছা। পোশাক আশাকও একদম আমাদের মতোই, মানে কম পোশাক, আমাদের দারিদ্রতার চিহ্ন তখনকার। ওকে। হ্যাঁ, মেচুভূতের খাবার হচ্ছে মাছ। আচ্ছা। এবং আমরা যদি দেখি যে শাকচুন্নি কি আপনি যে কোনো সময় ফেস করতে পারেন, খুব ভর দুপুরবেলাও আপনাকে শাকচুন্নি ধরতে পারে। মামদুভূত আপনাকে ভর দুপুরেও ধরতে পারে। মেচুভূত কখনই আপনাকে ভর দুপুরে ধরবে না। আচ্ছা। মেচুভূত হচ্ছে ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। ওকে। ঠিক আমাদের কালচারে যে সময়টায় মাছ ধরা হয়। আচ্ছা। জেলেরা কখন মাছ ধরতে যায়? হ্যাঁ, ভোরে অথবা সন্ধ্যায়। ঠিক আছে। হ্যাঁ। তো এই যে মেচুভূতটা কেন আসলো, কিভাবে আসলো,
আমরা যদি দেখি যে মেচুভূত আপনি পাবেন যেখানে জলাশয়ের সঙ্গে নদী বা খালের কানেকশন হয়েছে, বা একটা নদী থেকে একটা খাল বেরিয়ে গেছে, মেচুভূত ঠিক ওইখানটায় থাকে। আচ্ছা, ওকে। ওইখানটায় থাকে এবং সে মাছ খায়, এটা আমাদের বিশ্বাস। এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, এই বিশ্বাস দিয়ে কিন্তু আমরা কিছু কিছু জায়গাকে সংরক্ষণ করেছি। ওকে। হ্যাঁ, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওরে কয়েকটা জায়গা পেয়েছি যেগুলো তুলনামূলকভাবে সংরক্ষিত শুধু মেচুভূতের উপরে। আচ্ছা। এবং একটা হাওরে বা একটা জলাশয়ে এই যে নদীটা যখন মিশে, খালটা যখন মিশে, এবং যে জায়গায় মিশছে এই জায়গাটা খুবই জরুরি ইকোসিস্টেমের জন্য। এদিক দিয়ে মাছ উঠে আসে, কই মাছ বা কিছু কিছু মাছ যারা উঠে আসে, মেচুভূত মাছ খায়। এবং খুব খেয়াল করে দেখবেন মেচুভূতের প্রিয় মাছ আছে কিন্তু। আচ্ছা। শোল, টাকি, আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছে মেচুভূতের বেশি প্রিয় খাবার। ওকে। তো এগুলো একেবারেই কিন্তু আমাদের দেশের মাছ, একান্তই আমাদের মাছ। তো মেচুভূত কিভাবে উপকারটা করলো আমাদের, এটা হচ্ছে যে দেখবেন যে সন্ধ্যার একটা সময়ে বা রাতের একটা সময়ে অনেক ভোরবেলা ঠিক মেচুভূতের কারণে আমরা কিছু কিছু জায়গায় অ্যাভয়েড করি। আচ্ছা। মানে যে জায়গাগুলো অ্যাভয়েড করি মানে হচ্ছে যেখানে মাছের চলাচলের একটা কানেকশন আছে। ওকে। হ্যাঁ, মিটটা হয়তো অন্যভাবে আসছে, হতে পারে যে সাপে কামড় দিয়েছে, কেউ মারা গিয়েছে, ওই জায়গায় মাছ যখন চলাচল করে, কিছু মাছ তো সাপও তো চলাচল করতে পারে। সাপ তো মাছ খায়, হ্যাঁ, তো সাপের গায়ে হয়তো পাড়া পড়েছে। এবং যে সন্ধ্যাবেলার যে সাপগুলো, ভোরবেলার যে সাপগুলো, বিশেষ করে আমাদের দেশে শঙ্খিনী, হ্যাঁ, একদম বিষধর সাপ। অন্য সময় শঙ্খিনী, দুপুরবেলা শঙ্খিনী খুব একটা কামড়ায় এরকম রেকর্ড নাই, কিন্তু রেকর্ড নাই। হ্যাঁ, কিন্তু ঠিক অ্যাক্টিভ হয় আধো আলো আধো ছায় সময়টা। এমন হতে পারে যে একটা জায়গায় কেউ চলতে গিয়েছেন, হয়তো শঙ্খিনী কামড় দিয়েছে, এরকম কয়েকটা ঘটনা ঘটলো, তারপর থেকে রটলো যে ওইখানে যাওয়া যাবে না, মেচুভূত আছে। হ্যাঁ, এটা যে কোনোভাবেই হোক এই বিশ্বাসটা আসুক, তো বিশ্বাসটার একটা উপকার আছে। আমরা একটা জায়গাকে খুঁজে পেয়েছি, অনুদপুরের মোড়া বলে একটা জায়গায়। এখানে মেচুভূত ছিল, কিন্তু শুধু যে মেচুভূত ছিল বা এখনও হয়তো আছে, এই কারণে আমরা খুঁজে পেলাম অনুদপুরের মোড়াতে আমরা ৬৬ প্রজাতির 66 স্পেসিসের পাখি পেয়েছি। আচ্ছা। যে এখনও একটা ছোট্ট জায়গায়, প্রচণ্ড ছোট্ট জায়গা অনুদপুরের মোড়া, বড় জোর 2 একরও হবে না। হ্যাঁ, এটা কোথায়? এইটা হচ্ছে আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে হবিগঞ্জের দিকে যান, হাওড়ের মাঝখানে একটা জায়গা পড়বে। আচ্ছা, বামে। ওকে। অনুদপুরের মোড়া। তো এই যে অনুদপুরের মোড়া এখনও টিকে আছে কেন? মানুষ ভূত ভয় পায়। আচ্ছা। হ্যাঁ, বেদখল তো সব কিছুই হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। হ্যাঁ, আশেপাশে ধানি জমি আছে, হ্যাঁ, চাষ করা হচ্ছে, কিন্তু মোড়ার ঠিক ভিতরে ঢোকা হচ্ছে না, যে একটা কারণেই, যে ওইখানে ভূত আছে, ভূত ওখানে যাওয়া যাবে না, যে কারণে 66 প্রজাতির পাখি ওখানে এখনো আছে। হ্যাঁ, এবং কিছু কিছু গাছ, পুরানো গাছ, যাতে পাখির বাসা আছে, বিভিন্ন ধরনের সরীসৃপ আছে, সাপ আছে। হ্যাঁ, আমরা ওইখানে খোয়া ঘুগরার পেয়েছি। তো বিষয় যেটা হয়েছে, হ্যাঁ, খোয়া ঘুগরার নিজস্ব একটা ভূমিকা আছে পরিবেশ রক্ষায়, অন্যরা তাকে ভয় পাচ্ছে, হ্যাঁ, সংরক্ষণের জন্য, কিন্তু খোয়া ঘুগরার চেয়েও বেশি ভয় পায় মানুষ মেচুভূতকে, কারণ ভূত ঘাড় ভেঙে দেয় এবং মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, তো এইটা এইভাবে আসছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের প্রচণ্ড গরিব ভূত, আমাদের প্রচুর অনেক রকমের ভূত আছে। আর মেচুভূতও তো গরিব ভূত। মেচুভূত ঠিক শাকচুন্নির মতো এতটা পভার্টিতে না, কারণ হচ্ছে তার ফুড সিকিউরিটি আছে, মাছ আছে। আর কেউ হয়তো টাকি মাছ বা মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে, এবং মেচুভূত এটা নিয়ে নিতে চায়। আচ্ছা, হ্যাঁ, মানে একটা সংঘাত হয় মানুষের সঙ্গে। তো এই একটা সময় কিন্তু মানুষ আসলে
টাকি, শোল এগুলো এড়িয়েও চলতো, মানে যখন মাছের আমাদের প্রাচুর্য ছিল। খেতো না খেতো না। সাধারণত, হ্যাঁ। হ্যাঁ, হাওড়ে একটা মাছ প্রায় বিলুপ্ত বা বলতে পারেন বিলুপ্ত, আমরা পিপলা শোল বলতাম, পিপল শোল। আচ্ছা, হ্যাঁ। কেমন ধরনের শোলটা? এইটা একটু রঙিন, একটু হলদাব শোল মাছের মতোই, কিন্তু এইটা গর্তে থাকতো শীতকালে, এবং Okay, মাছটা ধরার প্রক্রিয়াও খুব সুন্দর ছিল। মানে মাটি শুকিয়ে গেলে যেটা যখন এখন যেমন ধরেন আমাদের বাইন মাছ, হ্যাঁ, গুতুম মাছ, যেগুলো মাটির নিচেও কাদার মধ্যে থাকে, পিপলা ওইরকম করে থাকতো, পিপল শোল বলতো, কেউ কেউ পিপলাও বলতো। তো যেটা হতো, হাওড়ের লোকেরা একটা ছন বা কিছু ওই গর্তে দিত, সেইটাকে বড়শির মতো করে ছন আটকে ধরতো, আচ্ছা, হ্যাঁ, টান দিয়ে বের করে ফেলতো। এই ধরনের মাছগুলো না মানুষ আগে ধরতো না, এই একটা কারণে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই ভূতের কারণে এই মাছগুলো ধরা হতো না। ধরতো না। আচ্ছা, কিন্তু একটা মুশকিল দাঁড়িয়েছে কি, যখন এই তথ্যগুলো আমরা আনতে যাই বা এই তথ্যগুলো পাই, হ্যাঁ, এই তথ্য পাওয়ার ভিতরেও একটা গ্যাপ হয়েছে। আচ্ছা, মানুষের এই চর্চাগুলো চলে গেছে, হ্যাঁ। এবং আপনি হয়তো প্রচণ্ড বয়স্ক একজনের কাছ থেকে কিছু তথ্য পাবেন, হ্যাঁ, কিন্তু উনিও তো গল্প করেই বলে গেছেন, লিখিত নেই। যে কারণে আমরা যখনই আমাদের বিশ্বাস চর্চাগুলোকে খুঁজি, যে কিভাবে পরিবেশকে বাঁচাচ্ছে, প্রকৃতিকে বাঁচাচ্ছে, ভূতেরা কীভাবে বাঁচাচ্ছে, এই জিনিসগুলো না পুরোপুরি পাওয়া যায় না। এবং আমি যখন আমার বন্ধুদের কাছেও গল্প করে বলি বা ছোটদের কাছেও বলি যে এইরকম এরকম ঘটনা ছিল, অনেকটা সময় মনে হয় যেন কোথায় যেন একটা কিছু ছেঁড়া, হ্যাঁ, যে প্রবাহটা নেই, হ্যাঁ, যে হ্যাঁ ভূত তো এরকম একটা বিষয়। তো যেমন ধরেন আগে শকুন ছিল, হ্যাঁ, এই শকুনের যে বিষয়টা আছে, ওই সমস্ত গাছগুলো দিয়ে থাকতো যে মনে হতো যে এখানে ভূত আছে। অধিকাংশ ক্ষেত্রে একটা মজার গল্প আছে। ধরেন যে রাতবেলা আপনি একটা গাছের নিচ দিয়ে যাচ্ছেন, শকুন বা বাদুর যেটাই হোক, শকুন বসে আছে, আপনাকে দেখে ছাই করে উড়ে গেল, গাছ থেকে গাছের ফুল বা ফল কিছু টকটক করে নিচে পড়লো, বৃষ্টির মতন পড়লো, যার গায়ে পড়লো সে তো আর এখানে দাঁড়িয়ে নেই, সে তো দৌড়। তাহলে বিষয়টা রটলো কীভাবে, যে ওই গাছটায় ভূত আছে, তারপর ওই গাছের নিচ দিয়ে গেলে বৃষ্টি পড়ে, রাইট, হ্যাঁ, হয়তো ফুল পড়ছিল। যে এইভাবেই না আস্তে আস্তে ছোটো ছোটো গল্পগুলো যখন তৈরি হয়, তখন কিছু কিছু জায়গা সংরক্ষিত হয় বলবো না, বেঁচে যায়। হ্যাঁ, শুধু ভূতের অস্তিত্বের কারণেই হাওড় অঞ্চলে, মেচু ভূতের অস্তিত্বের কারণে আমরা এখনও পাচ্ছি, হ্যাঁ, কম করে হলেও আমি যে পরিমাণ এখন নথি করার চেষ্টা করছি, 20টির উপরে জায়গা পেয়েছি যেখানে একটা না একটা সময় মেচুভূত ছিল বলে মানুষ বিশ্বাস করত, এবং এখনও কিছুটা হলেও টিকে আছে। ধরুন যে শাকচুন্নি ভূত, যেটা বলছেন যে শাকচুন্নি ভূত একটু দরিদ্র, মানে অনেকটাই দরিদ্র। হ্যাঁ, মানে শাকচুন্নিকে আমরা কীভাবে দেখছি, যে শাকচুন্নি কিন্তু গরিব, তার খাবার নেই, হ্যাঁ, সে খাবার খুঁজছে, শাক খুঁজছে। আমাদের কালচারে যখন তখন তো শাক ছিল, যে ও ওইটা খুঁজছে, এবং ওইটা শাক কোথায় খুঁজছে, হ্যাঁ, হয়তো একটা জলার ধারে, হ্যাঁ, বা একটা পরিত্যক্ত একটা জায়গায়, হ্যাঁ, বা সাধারণত কেউ যায় না, হ্যাঁ, বা আমরা যেটা আমাদের যেটা হচ্ছে যে বারোয়ারি একটা জায়গা যেগুলো আগে ছিল, ওইখানে শাকচুন্নি যাচ্ছে কোন সময়টায়, দুপুরবেলা, দুপুরবেলা এই শাকচুন্নিটা বেশি দেখা হতো। বারণ করতো যে এই সময় যেও না ওখানে। কেন যেও না? আমরা যদি দেখি যে ওইটা না একটা বিশ্বাস থেকে আমরা তখন ওইখানকার যে জীববৈচিত্র্যকে একটা সুযোগ দিয়েছিলাম, এই সময়টুকু আসলে তোমাদের। এবং সন্ধ্যাবেলায় যে সমস্ত ভূতের উপদ্রবটা সন্ধ্যাবেলা বেশি হচ্ছিল। কেন সন্ধ্যাবেলা বেশি হচ্ছিল? স্বাভাবিক, আলো আঁধারিতে মানুষ একটা জিনিস দেখতে গিয়ে অন্যভাবে কল্পনা করেছে। কিন্তু আপনি দেখেন যে সমস্ত প্রাণী নকটার্নাল, হ্যাঁ,
এগুলো ঠিক সন্ধ্যার পরপরটাই বেরিয়ে আসে। আবার সারা দিনে যে ব্যস্ত প্রাণীগুলো আছে, তারা পাখি, সন্ধ্যার পশু, পরে ঢুকে যায়। সরীসৃপ, ওরা সন্ধ্যার পরেই ঢুকে যাচ্ছে। তো এই যে একটা সময়টাতে আমরা মানুষরা ভয় থেকেই হোক আর যে কোনোভাবেই হোক একটা সময় ছেড়ে দিয়েছি প্রকৃতির জন্য, ভূতের সময়টা। মানে তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে ভূতকে আমরা যতই ভৌতিক অবৈজ্ঞানিক বলি, কিন্তু ভূতের যে কালচার সেটার বিজ্ঞানের ভিত্তিটা অনেক প্রখর, বিশেষ করে পরিবেশ বিজ্ঞান। একটা যে জিনিসটা হয়েছে দাদা, যে পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে বলবো যে এই যে আমাদের বিশ্বাস বা আস্থাগুলোর এটার একটা রূপক ধারার কারণেই আসলে আমরা এটা, বিজ্ঞান কি বলে, বিজ্ঞান আপনাকে সহজ করে বলে দিয়েছে, হ্যাঁ, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সিম্পল করে বলে দিয়েছে। এই জিনিসটাকেই যদি আপনি রূপক করে বলতেন, হ্যাঁ, যেটা হচ্ছে যে সংরক্ষণের জন্য আমরা রূপক করে বলছি যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না। খনার বচন থেকে শুরু করেই আমাদের যে প্রকৃতি সংরক্ষণের বিশ্বাসগুলো, এইটা না একটা রূপক ধারায় আসে। হ্যাঁ, একটা আমরা তো কবিতার মতন করে পছন্দ করি না, আমাদের কবিতার মতো করেই হয়তো বলা যে একটা ওইটার বলতে ওইটার মিনিংটাকে একটু অন্যভাবে দেখা হচ্ছে, বা অন্য একটা মিনিং করে কাউকে আমি হয়তো বারণ করছি। ছোটোবেলায় আমাদের কি করা হতো যে একটা জায়গায় যেতে না দিয়ে বলা হতো না যে ওই জায়গায় ওইটা আছে, হ্যাঁ, শিয়াল ধরবে, ছোটরা শিয়াল আদৌ ওইখানে ছিল কি না তা না বেছে নয়, কিন্তু শিয়াল ধরবে। আপনি খেয়াল করে দেখেন যে একদম ছোটোদেরকে যখন আমরা বলি শিয়াল ধরবে, সে কিন্তু শিয়াল দেখেনি, বা শিয়ালের ছবি হয়তো মাত্র দেখেছে, শিয়ালের হিংস্রতা কখনোই দেখেনি। হয়তো সে শিয়ালের দাঁত আছে, কামড় দিতে পারে, এতটা বুঝিনি কখনো। রাইট। সো ওইভাবেই যেটা হয়েছে। তাহলে একটা জিনিস দাদা আমি যেটা একটু রিলেট করতে চাই আর কি, ধরুন যে আমি একাডেমিক পড়াশোনা করেছি ফোকলোর বিষয়ে, তো সেইখানে আমাদের এগুলো পড়তে হয়েছে, একেবারে একাডেমিকভাবেই পড়তে হয়েছে। আমরা যখন দেখছি যে এই যে ইয়েগুলো তৈরি হচ্ছে, আপনার গল্পগুলো তৈরি হচ্ছে, ফোকটেলগুলো তৈরি হচ্ছে, মানে ফোকটেল আমি সবগুলো মিলিয়ে বলছি ফোকটেল, এখানে তো ফেয়ারি টেল আছে, এখানে আরও অনেক নানা ধরনের জিনিস আছে, আমি সব মিলিয়ে ফোকটেল বলছি। এগুলো যখন তৈরি হচ্ছে তার উৎস হিসেবে আমরা পাচ্ছি যে মানুষ তৈরি করছে, কিন্তু কি কারণে তৈরি হচ্ছে সেটা আমাদের একাডেমিতে পড়ানো হচ্ছে না, অনেক ক্ষেত্রে হয়তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। এবং আমাদের কিন্তু বলা হচ্ছে যে আচ্ছা কিছু কিছু জিনিস আছে এগুলো আসলে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। কিন্তু এইখানে কি একটা জিনিস হয় যে ধরুন যে এই যে ভূতের গল্প, সবাই নিশ্চয়ই মানে একটা সোসাইটির সব মানুষ নিশ্চয়ই ভূতের এই উপকারিতার দিকটা দেখেনি বা বুঝতে পারে না। কেউ একজন বোঝে, তিনি হয়তো দীর্ঘদিন অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন, দেখেন, বোঝেন, তারপরে হয়তো বলেন না এখানে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে ব্যাপারগুলো কি এরকম হয় যে আসলে মানুষ এইভাবেই তৈরি করছে ব্যাপারগুলোকে? এটা খুব স্বাভাবিক দাদা। যেটা হচ্ছে যে মানুষ যখন দেখেছে যে একটা জায়গার অন্যরকম গুরুত্ব আছে, এই জায়গাটাকে সবার কাছ থেকে দূরে রাখতে হবে, তখন কি করেছে, ওই ভূতের গল্প টেনেছে। হ্যাঁ, যে ওই জায়গাটা ওইরকম, হ্যাঁ, সাপ যে জায়গাটায় নীরব বা ডিস্টার্ব কম হচ্ছে, আমাদের সাপেরা তো ওখানেই থাকতে পছন্দ করবে, নিরুপদ্রব, হ্যাঁ, উপদ্রববিহীন একটা জায়গায় থাকতে চাইবে। তো ওই জায়গাটাকে আর একটু বেশি উপদ্রববিহীন বানিয়ে দিয়েছিল। তো এই যে সংরক্ষণ চিন্তা যে আমাদের নতুন তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকটা, আমরা যদি দেখি রূপসীতলা, সিলেট অঞ্চলে বলে, হ্যাঁ, রূপসীতলা মানে দেবী দুর্গার একটা রূপকে দিয়ে একটা গাছ বা কয়েকটা গাছকে আমরা একসঙ্গে সংরক্ষণ করেছি। এখানে আমরা কিভাবে করেছি যে একটা এই জায়গাটাকে দেবীর আবাস বানিয়ে দিলাম। মানে আসলে তো অনেকগুলো প্রাণীর আবাস এখানে আছে, ওরা দেবীর সঙ্গে আছে, ওরা বেঁচে গেছে। এই যে সংরক্ষণ চিন্তা থেকে আমরা বিভিন্নভাবে রিকগনাইজ করেছি। যেটা ধরুন যে আমাদের তো ইয়েও ছিল আগে এক সময়, আপনার থান ছিল, হ্যাঁ, এখনো আছে, কমে গেছে কিন্তু আছে এখনো। হ্যাঁ, বড়াই গাছের নিচে একটা কিছু আছে, ওই বড়াই গাছটা কাটা হয় না।
তারপরে ফণী মনসার নিচে একটা কিছু আছে, ফণী মনসাটা থেকেই গেছে হয়তো, বট গাছ। ওইখানকার আশ্রিত কোনো কিছুকে কিন্তু মানুষ মানে ছুঁয়েও দেখে না। দেখে না। তো এই যে চিন্তাটা, মানে এইগুলোই আসলে একটা সংরক্ষণ চিন্তাকে একটা, মানে আমরা কোনো না কোনোভাবে এটাকে একটা রূপে নিয়ে এসে সংরক্ষণ করতে চাই, সংরক্ষণ করছি। দাদা একটা জিনিস আমি দেখেছি যে আমাদের কিছু কিছু গাছ আছে, ওই যেটা আমরা প্রথমেই বলছিলাম যে সব ভূত সব গাছে থাকে না। যেমন সাঁওতালদের যে পবিত্রতার ধারণাটা আছে মহুয়া গাছ কেন্দ্রিক, এবং এই মহুয়া গাছ তারা পারতপক্ষে কাটে না কখনোই। তারপরে আমাদেরও আছে, আমাদের বাঙালিদেরও আছে, বাঙালি হিন্দুদের তো প্রচুর আছে এরকম। তো এই যে এক ভূত এক এক গাছে থাকে, যেমন শেওড়া গাছ, মানে নির্দিষ্ট করা গাছগুলো আছে, এইটার কারণ কি? প্রথমত হচ্ছে যে শেওড়া, তমাল ইত্যাদি, তমাল গাছে কৃষ্ণ থাকেন এবং আপনি দেখবেন যে প্রচুর থলি বা থানে আছে। শেওড়া গাছে প্রেতনি, একদম একটা শব্দ আছে যে প্রেতনি শেওড়া গাছে থাকে। প্রেতনি আরও তো অন্য গাছে থাকতে পারতো, তাহলে শেওড়া গাছে কেন থাকে? সেটাই, হ্যাঁ। প্রথমত হচ্ছে শেওড়া গাছ একটা ঝোপওয়ালা গাছ, প্রচুর ঝোপ থাকে, এবং আপনি দেখবেন যে শেওড়া গাছ অনেক প্রাণীর, বিশেষ করে অনেক পোকা এবং সরীসৃপের আবাস। আচ্ছা। খড়বাকায় গাছটা ঘন ডালপালা, হ্যাঁ, পাতা প্রচুর এবং ফল হয়। তাহলে এই যে একটা গাছ, ধরেন আমরা এই ধরনের প্রজাতিকে আমরা কিস্টোন স্পেসিস বলি। যে যেমন ধরেন গোপালগঞ্জের চান্দাবিলের যেটা আমাদের শামুক, যেটা গোল শামুক, যেটা আমরা আপেল স্নেল বলি ইংরেজিতে, হ্যাঁ, ধরেন এই যে শামুকটা, এটা হচ্ছে চান্দাবিলের কিস্টোন স্পেসিস। মানে হচ্ছে যে এই শামুকের উপর নির্ভর করে এই চান্দাবিলের মাছ, গাছ, পাখি আসা, এগুলোকে নির্ভর করছে। আমাদের যদি বসত ভিটা বলি, বসত ভিটায় যত ধরনের গাছ আছে, এর মধ্যে শেওড়াকে আপনি এক ধরনের একটা কিস্টোন হিসাবে গণ্য করতে পারেন। পারেন এই কারণেই যে এটা অনেক গাছ, অনেক প্রাণীর আবাস, মানে আশ্রয়স্থল। হ্যাঁ, তো এই কারণেই দেখা যাচ্ছে যে এটা শেওড়া গাছের উপর আছে। এবং ধরেন ছাতিম, আরেকটা গাছ, হ্যাঁ, ছাতিমও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ছাতিমের কাণ্ড, কাণ্ডের মধ্যে অনেক পোকামাকড়, পিঁপড়া, বিভিন্ন প্রজাতির পিঁপড়া পাবেন। আপনি একটু খেয়াল করলে ছাতিম গাছে দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পিঁপড়া আছে, টিকটিকি আছে। তার কাণ্ডটাও একটা যে অনেক বেশি আশ্রয় দিতে পারে, পাতার বেলাও তাই, ফুলের বেলাও তাই। হ্যাঁ, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ছাতিম ভূতের গাছ, এটা শুধু আমাদের কালচারে না, কিন্তু ছাতিমের ইংরেজি নাম খেয়াল করে দেখেন, ডেভিলস ফিঙ্গার। মানে হচ্ছে যে 6টা পাতা যখন এইভাবে থাকে, যে পাতাগুলো, আমরা পল্লব যেটাকে বলি, যে অম্রপল্লবের মতন দেখতে, যেটা আছে, হ্যাঁ, আঙুলগুলোর মতো। এই যেটা হচ্ছে যে এমন না যে ছাতিমে শুধু আমাদেরই ভূত আছে, না, নামটা হতো না। তো এই ধরনের যেটা হয়েছে, যে আমি এর আগেও যেটা বলেছি, যে এটাকে কবিতার মতো করে বলা হয়েছে। হ্যাঁ, যে আমরা অনেক সময় কবিতার মতো সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে চাঁদের মতন মুখ বলি না, ঠিক ওইরকম একটা রূপকভাবে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে আমরা যদি দেখি যে আমার একটা কাজে আমি পেয়েছি যে বাংলাদেশে প্রায় 13 ধরনের, আমি তো কিছু অংশে শুধু কাজ করছি, সারা দেশ জুড়ে তো না, 13 প্রজাতির প্রাণী রয়েছে যেটা আমাদের বিশ্বাস দ্বারা সংরক্ষিত আছে। আঞ্জিনা বলে একটা ছোট্ট রেপটাইল আছে, মানে সরীসৃপ আছে, আমরা সাপের মাসি বলি। হ্যাঁ, ছোট দেখতে। একটাই বিশ্বাস আছে যে ওকে যদি ডিস্টার্ব করেন আপনি, সে গিয়ে সাপকে বলে দিবে, তারপরে তার মাসিকে ডিস্টার্ব করার কারণে সাপ প্রতিশোধ নেবে। ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, যেটা হয়েছে, আঞ্জিনাকে মানুষ মারে না, কৌতূহলবশতও মারে না,
কৌতূহল নিয়ে মানুষ ব্যাঙ মেরে ফেলে, কিন্তু আঞ্জিনা মারে না। সাপও মারে? হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে ওকে মারে না, কারণ ও সাপকে বলে সাপ প্রতিশোধ নেবে। আচ্ছা, এখন হচ্ছে যে এই বিশ্বাসের কারণে কি প্রাণীটি বেঁচে গেছে? না, হয়তো। কারণ হচ্ছে একটা প্রাণী তো আর শুধুমাত্র তার অন্যান্য বিষয় আছে, তার খাবারের বিষয় আছে, তার থাকার বিষয় আছে, তার আবাসস্থল আস্তে আস্তে কমে যাচ্ছে, পুরো ইকোসিস্টেম আছে। হ্যাঁ, পুরো একটা ইকোসিস্টেম আছে, কিন্তু সে ডিস্টার্বড না একটা বিশ্বাসের কারণে। সে তো খাবারের অভাবে মারা গেল, কিন্তু মানুষের উপদ্রব, হ্যাঁ, উপদ্রব থেকে। তো এই জিনিসগুলো না দাদা, একটা জিনিস হয়েছে যে এই জিনিসগুলোটা প্রপারলি ডকুমেন্টেড হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এবং প্রপারলি ডকুমেন্টেড না হওয়ার পেছনে প্রথমত একটা কারণ হচ্ছে যে এগুলো তো সংস্কৃতির অংশ আমাদের, হ্যাঁ, আমাদের কালচারের একেবারে একেবারে। কাজে মাঝে মাঝে আমাদের আধুনিক জীবনচর্চা, ধর্মবিশ্বাস, রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন কারণে আমরা সংস্কৃতি থেকে কখনো কখনো একটু দূরে যাই। হয় যেতে হচ্ছে, নয় যাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এই ইত্যাদি কারণেই দেখা যায় যে সংস্কৃতি চর্চার যে বিষয়টা, যে আপনি জীববৈচিত্র্য সংরক্ষণে আপনার আমাদের কালচার কীভাবে কাজ করছে, এটা নিয়ে যে খুব বেশি কাজ করছে কেউ, তা কিন্তু না। এরকম কাজ কি চোখে, আমার চোখে পড়ে না আসলে। হয়তো দুই একটা লেখা ছোট ছোট হয়তো চোখে পড়েছে, কিন্তু সামগ্রিক কোনো কাজ, গবেষণাধর্মী কোনো কাজ চোখে পড়ে এটা হচ্ছে না। এবং এটা না হওয়ার জন্য যে বড় ঘটনা যেটা হচ্ছে, যে কেউ জিনিসটাকে যে কোনোভাবে বর্ণনা করে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি, বাঘের বর্ত নামে একটা বর্ত ছিল। আমরা আব্দুল করিমের গানে দেখেছি যে বাঘের বর্ত হতো বৃষ্টি আনার জন্য। সিলেট অঞ্চলে এটা আছে, বাঘের বর্ত। এটা কি হুদমা দেওয়ার মতো? উত্তরবঙ্গে যে হুদমা দেওয়া আছে বৃষ্টি আনার, এইটা উনি ওনার গানে বলেছেন যে বৃষ্টি আনার জন্য। হ্যাঁ, একটা হতেই পারে যে রাখালরা বাঘের উপদ্রব তো তখন ছিল, তাই বাঘকে ভয় পেয়ে একটা পূজার মতন করতো। বিষয়টা আসলে পূজা ছিল না এখানে। বাঘের বর্ত আসলে রাখালদের একটা পিকনিক। হ্যাঁ, বিভিন্ন বাড়ি থেকে মাগন বলতো, এবং একটা গান ছিল, এবং গানটা কীরকম, নর্মাল গান না কিন্তু, হ্যাঁ, যেটা হচ্ছে যে বাড়ির গৃহবধূদেরকে ডিস্টার্ব করার মতন একটা গান। যে এবং ধার তো জানেন দাদা, যেটা মানে মাটির ঘরের উঁচু অংশের যে ধার, রাখালরা করতো কি, এই ধারের মধ্যে তাদের যে লাঠিটা ছিল ওইটা নিয়ে গান গাইতো এবং ধারের মধ্যে আঘাত করতো। তো গৃহবধূরা কি বলছেন, যত তাড়াতাড়ি তাদেরকে উপহার দিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া যায়। এবং গান ছিল যে ছিক্কাই নড়ে ঝড়ঝড়ে টাকা পড়ে। মানে হচ্ছে যে ঘর থেকে তাড়াতাড়ি তাকে ছিক্কাতে টাকা রাখা হতো আগে, মাটির পট একটা রেখে। হ্যাঁ, তো এখান থেকে টাকা এনে তাড়াতাড়ি দিয়ে দাও। তারপরে এটা দিয়ে একটা পিকনিকের মতন হতো রাখালদের। মানে আমরা যেরকম দেখেছি দাদা, যে আমাদের যেগুলোকে আমরা লোকসঙ্গীত বলছি, সেগুলোর অর্থ আসলে আমাদের এখানে এই আধুনিক সমাজের আধুনিক সঙ্গীত শিল্পীদের কারণে কিন্তু বদলে যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন যে খুব মানে জনপ্রিয় যে গানটা আছে না, সাধের লাউ বানাইলো মরে বৈরাগী, এই গানটাতে যেভাবে নাচা হয়, গানটা তো সেটা নয় আসলে। না, গানটা তো বেসিক্যালি হচ্ছে নিবেদনের গান, আত্মনিবেদনের গান। সেটাকে আমরা লাভঝাপের ক্ষেত্রে নিয়ে গেছি আর কি, নাচানাচির ক্ষেত্রে। সেম ঘটনা আপনিও বলছেন। হ্যাঁ, আমি এটা একটা উদ্বেগের কারণ দাদা, যে এটা হচ্ছে যে আমরা যদি আমাদের এই কালচারগুলোকে ডকুমেন্টেড না করি, হ্যাঁ, কালচার ডকুমেন্টেড করা খুব একটা সহজ না। কারণ হচ্ছে যে আপনি ফোক টেলস হয়তো আপনি সংগ্রহ করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, প্রকৃতি সংরক্ষণের জন্য যে বিশ্বাসগুলো, যে আস্থাগুলো ছিল, যে গানগুলো ছিল, যে কবিতাগুলো ছিল, এইগুলোকে প্রপারলি সংরক্ষণ করার একটা উদ্যোগ নিতে হবে। এই যে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি, কিছুদিন পরে তো আমরা ভূতের গল্পগুলো পাবো না। ভূতের গল্প তো এখনই আমরা বাচ্চাদের শোনাই না আসলে। এবং সব ভূতের গল্প মামদু ভূতের গল্প, হ্যাঁ, যে মামদু ভূত কী করতো, এবং
একটা জিনিস হচ্ছে যে এই গল্প থেকেও কিন্তু আমরা বুঝতে পারতাম যে ডুস অ্যান্ড ডোন্টস, একদম একদম। হ্যাঁ, ভিন্নভাবে বলানো হতো, হ্যাঁ, যে এইগুলো তো নেই। তো এই জিনিসগুলো, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি খেয়াল করে দেখি, কমন প্রপার্টির তো একটা সোরো আছেই। হ্যাঁ, ভূতেরা থাকতো কমন প্রপার্টিতে, হ্যাঁ হ্যাঁ, যার উপর ভিত্তি করে ধরেন ভূত নিয়ে সিনেমাও হচ্ছে না, একদম 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 ভূতের ভবিষ্যৎ, হ্যাঁ ভূতের ভবিষ্যৎ, হ্যাঁ। সো একটা জিনিস হচ্ছে যে ভূতের ভবিষ্যৎও যদি আমরা খেয়াল করি যে হ্যাঁ, সিনেমার গল্পতেও দেখেন যে যে বিষয়গুলোকে টানা হয়েছে, তারাও কিন্তু প্রপার্টিটা রক্ষা করার চেষ্টা করছিল, ওইটাই দেখি। তো ওইখানে তো ব্যক্তি কোনো একটা কারণে ভূত হয়েছে, আর আমাদের কালচারে তো কিছু একটা ভূত ছিল, মেচু ভূত যে একটা ভূত তা তো না, না তা নয়, একটা ভূতেদের একটা বড় অংশই হচ্ছে মেচু ভূত। মানে আমার পাড়ার একটা মেচু ভূত আছে, আপনার পাড়ার একটা মেচু ভূত আছে, হ্যাঁ। এবং এরকমও তো শোনা যায় যে এরা বিভিন্ন পাড়ার মেছো ভূতেরা আবার একখানে, হ্যাঁ, গান গাইছে, এরকম তো গল্পগুলো ছিল। তো মূলত হচ্ছে যে সংরক্ষণের থেকেই আসলে এই চিন্তাগুলো আসছে। এই সংরক্ষণ বলি বা যাই বলি না কেন, বা ডেভেলপমেন্ট বলি, যাই বলি না কেন, আমাদের উপরে যখন ওয়েস্টার্ন ধারণা, এইসবের ওয়েস্টার্ন ধারণা ইম্পোজ করা হলো, আমাদের আসলে ধ্বংস শুরু হলো তখন থেকে, এরকম আমরা কথা বলি। তাহলে কি বলছে যে আমাদের যে নিজস্ব জ্ঞান, একদম জন্মগত জ্ঞান, লোকাল নলেজ যেটা, তাহলে এই কনফ্লিক্টটা কি আমাদের খুব পলিটিক্যালি ইম্পোজ করা হলো? প্রশ্ন দাঁড়াচ্ছে কিছুটা হয়তো পলিটিক্যালি ইম্পোজ করা হয়েছে, কিন্তু আপনাকে ইম্পোজ করলেই কি আপনি নেবেন সব কিছু? এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, তো একটা জিনিস দাঁড়াচ্ছে, আমরা যদি দেখি জম্বি তো আমার গেমে আছে না দাদা, আছে। জম্বি যদি গেমে থাকে, আমরা সামুদ্রিক একটা ইনসেক্টের নাম করেছি জম্বি ইনসেক্ট, এমনকি আমরা তো আমাদের দিয়ে কিছুর নাম করিনি। আমাদের ছেলেমেয়েরা কি গেম বানায় না? বানায় তো না? আমাদের ছেলেমেয়েরা তো ছবি আঁকে, ওরা যদি জম্বির ছবি আঁকে, ওরা যদি জম্বিকে দিয়ে গেম বানাতে পারে, তাহলে ভূতকে দিয়ে না কেন? এই যে বিষয়টাকে জাগিয়ে তোলাটার বিষয় হচ্ছে যে, একটা বিষয় হচ্ছে যে সদিচ্ছা থাকাটা জরুরি, আরেকটা হচ্ছে ছোটদের মাঝে, মানে কোনো একটা জায়গায় না আমাদের মানে জ্ঞানের প্রবাহে একটা নলেজ গ্যাপ হয়েছে। হ্যাঁ, আমি সেদিন সাতক্ষীরায় আশাশুনিতে গিয়েছি, তো একটা তরমুজ ক্ষেত দেখার ইচ্ছে হলো। অবজেক্টিভটা হচ্ছে যে তরমুজ খেতে তো সার দেয়, একটা ক্ষেতের কিছু অংশ রেখে দেওয়া হবে যেখান থেকে আমি ফিউচারে তরমুজ আনার চেষ্টা করব সার ছাড়া। তা আমি বললাম আর কি আমার কলিগকে যে আমি ওই পাশটা দিয়ে যেতে চাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে ফয়জাবাদের একটা মাঠ। হ্যাঁ, সে আমাকে বললো যে আসলে আজকে তো আমরা মাঠে যেতে পারবো না। বললেন কেন? হচ্ছে চৈত্র মাসের অমাবস্যা তিথি থেকে এক সপ্তাহ ওনারা মাঠে যান না, আচ্ছা, তরমুজের খেতে যান না। বিশ্বাসটার কারণ কি? তখন তরমুজে ফুল আসতো। হ্যাঁ, ডেফিনেটলি এখন আর্লি ভ্যারাইটি আছে যে কারণে ফুল হয়তো আগে চলে আসছে, কিন্তু ওই বিশ্বাসটা রয়ে গেছে এখনো। আগের বিশ্বাসটা ছিল যে তরমুজে ফুল আসা অবস্থায় আপনি যদি তরমুজের খেতে যান বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে, ফলন কমে যাবে এইটা। কিন্তু ফুল আগে চলে আসছে, বাট তারপরেও কিন্তু সে একটা বিশ্বাস ধরে রেখেছে, আমরা যদি এই সময় যাব না। তো প্রশ্ন হচ্ছে এই জেনারেশনের কৃষকরা যখন চলে যাবেন তখন এই বিশ্বাসটা কী হবে? আচ্ছা, বিশ্বাসটা না থাকলে কি খুব অসুবিধে? হ্যাঁ, বিশ্বাসটা না থাকলে আপনার তরমুজ হবে ঠিকই, কিন্তু এই বিশ্বাসের মধ্য থেকে তো কৃষকের জন্য একটা সময় বের হয়ে আসছিল না? একদম, যে ওই সময়টায় মাঠে যাওয়া যাচ্ছে না, একটা কাজ কমে গিয়েছিল। আমি রিল্যাক্স আছি। হ্যাঁ, নারী কৃষকদের জন্য, পুরুষ কৃষকদের জন্য, পরিবারের জন্য, যে ওই সময়টায় তো একটা সংস্কৃতি তো শুধুমাত্র একটা বিষয় না, এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যে এই যে ছোট্ট জিনিসটা, আমরা তো এখন
উপকূল অঞ্চলে আগে একটা প্র্যাকটিস ছিল যে কুনি বলতো। কুনিটা কীরকম, যে আপনি জমির 5/1 একটা গর্ত করে রাখতে হবে। আমরা তো এখন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেখছি যে কুনির গুরুত্ব। এত বছর আগে একটা সমাজ যে কুনির মতন একটা প্রযুক্তিকে নিয়েছে, একদিনও তো নেয়নি। সামাজিক বা একটা প্রজন্ম যখন একটা জিনিস আস্তে আস্তে আবিষ্কার করে, এটা তো মানে আইনস্টাইনের থিওরি বা নিউটনের থিওরির মতো না, একটা কমিউনিটির থিওরি, মানে একজন ব্যক্তির না তো, কমিউনিটির থিওরি তো বটেই দাদা, এটা কমিউনিটির জীবনযাপনেরও অংশ, একটা অংশ। একদম। হ্যাঁ, তো এই যে জিনিসটা আমরা তো এখন দেখছি যে কুনির কি পরিমাণ গুরুত্ব। হ্যাঁ, একদম। কুনি জীববৈচিত্র্য সংরক্ষণ করতো, কারণ কোথাও পানি নেই, একটা জায়গায় পানি আছে, এবং আবার মাপ মতন যে মোট জমির 5/1। হ্যাঁ, এখনই কিছুটা অপভ্রংশ হয়েছে, এখন 5/1 ছেড়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু আবার মানুষ কুনিতে খুঁজে ফিরে যাচ্ছে। কুনালা বলে একটা বরেন্দ্র অঞ্চলে, কুনালাটা হচ্ছে আপনার জমিতে আপনি পানি দিচ্ছেন, ইরিগেশনের পানি চলে যাচ্ছে, জমির আইল আছে, ভিতরের দিকে কয়েক হাত জায়গা রেখে আরেকটা চিকন আইল তৈরি করা হতো, বাকি অংশটাকে বলতো কুনালা। মানে অবজেক্টিভটা খুব সুন্দর, যে আপনি ইরিগেশন তো দিলেন, সেচ দিয়ে আপনি জল আটকালেন, ইঁদুর গর্ত করেছে, ইঁদুরের গর্ত দিয়ে কিছু জল আসবে, তো আপনি একটা জায়গায় মূল জলটা স্টোর করলেন, বাকি জায়গাটা কিন্তু ইঁদুরের গর্ত দিয়ে হোক আর যেভাবেই হোক কুনালা দিয়ে আসে। এখন যেটা হয়েছে, আমরা যদি তানোর বা ওই অঞ্চলগুলোতে দেখি, প্রায় সব জমিতেই কুনালা। আমি সেদিনে অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে এত বাড়লো কেন কুনালা, যে ইঁদুর বেড়েছে। আপনাকে আবার ফেরত আসতে হচ্ছে, আপনি কোনো না কোনোভাবে আপনার যে পুরানো চর্চাগুলো ছিল, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণের জন্য, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, আপনি ফেরত আসছেন। কিন্তু ফেরত আসার পরে যেটা হয়েছে, আমরা যেটাকে মানে পিৎজা ইফেক্ট বলি, যে যেরকম করে পিৎজা শুরু হয়েছিল সেরকম করে আমরা ফেরত আসিনি, হ্যাঁ, রূপ বদলে গেছে, এইরকম কিছুটা হচ্ছে। এই যে ভূতের খোঁজে আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি কি ভূত দেখেছেন কখনো? এইটা ঠিক এখন যখন খুঁজছি ভূতকে দেখে, সত্য যেটা হয়েছে যে ভূতকে যখন খুঁজতে যাচ্ছিলাম তখন ভূত দেখিনি। কারণ এখন তো আমি, একটা কারণ হতে পারে যেটা হচ্ছে যে আমি যখন ভূতকে খুঁজতে যাই তাকে একটা সংরক্ষণের অবজেক্টিভ দিয়ে খুঁজতে যাই। ভূত আসলে অবজেক্টিভ দিয়ে খুঁজলে হবে না, ভূতকে হঠাৎ ভূতের মুখোমুখি হতে হবে। যারা ভূত দেখেছেন, আমি যাদের কাছ থেকে ভূতের গল্প শুনতে গেলেন, ওনারা একটা না একটা ঘটনা বলেছেন যেটা আসলে যে কী কারণে দেখতে পেয়েছেন। যে এটা আসলে মানে এটাও ঠিক যে ভূত একটা বিশ্বাস, ডেফিনেটলি, হ্যাঁ, যেটা হয়তো কাউকে ভয় দেখানোর জন্য। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, বর্গিরা কি সবাই ধরে নিয়ে চলে যেত? না, অবশ্যই। ছোটবেলায় পুলিশ কি আমাদের ধরে নিয়ে চলে যেত? কিন্তু পুলিশ দিয়ে তো ভয় দেখানো হতো না, পুলিশ তো আমাদের বন্ধু সেবক না, তারপর বলে এই পুলিশ কিন্তু নিয়ে যাবে। একটা লোক অপরাধও করেনি, কিছুই করেনি, হ্যাঁ, হয়তো দুষ্টুমি করছে একটু ছোট্ট। ভূতটা অনেকটাই এইরকম, মানে যে ভূতটাকে আমরা ওইভাবে উপস্থাপন করেছি। ওই একই নিবেদন যে আমাদের মানে পরিবেশ রক্ষার জন্যে, পরিবেশের উন্নয়নের জন্য অনেক অনেক টাকা, অনেক অনেক পরিশ্রমের আসলে প্রয়োজন নেই। আমরা যদি আমাদের বিশ্বাস, আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতিকেই যদি আসলে মেনে নেই একটু সচেতনভাবে, দেখা যাবে যে আমরা আসলে আমাদের প্রকৃতির জন্যই আসলে কাজ করছি, প্রকৃতির উন্নতি ঘটছে ধীরে ধীরে। আর প্রকৃতির উন্নতি ঘটা মানেই হচ্ছে আমাদের জীবনযাপনে অনেক বড় ধরনের পরিবর্তন আসা, যেটা ইতিবাচক। এই ইতিবাচক কাজটা আমরা করি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।